আচ্ছা, আমরা কি আগে কখনো ভেবে দেখেছি যে আমাদের দেশের যে ফিনান্সিয়াল স্ট্রাকচার বা ব্যাংকিং সিস্টেম যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটা আগে কীরকম ছিল, কোথা থেকে এই সিস্টেম তৈরি হয়েছে? তো চলো, আজকের আমাদের চ্যাপ্টার ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমে আমরা সেই ব্যাপারে একটু জেনে নিই। তোমাদের সাথে আমি গৌরব দেব, সকলকে ওয়েলকাম করছি আমাদের চ্যানেল কলম প্রহরে। আমাদের এই ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস সিরিজের এই প্রথম চ্যাপ্টার হলো ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। তো এই ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস সিরিজে আর কোন কোন চ্যাপ্টার রয়েছে সেইগুলো সম্পর্কে ডিটেলসে আমাদের একটি ভিডিও রয়েছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। এই ভিডিওটি যারা ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো ইম্পর্টেন্ট বটেই, এমনকি যারা কোনো ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ না তারা তাদের জেনারেল নলেজ বাড়ানোর জন্যও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। তো সকলকেই ওয়েলকাম করছি আমাদের এই ভিডিওটা দেখার জন্য। সবথেকে বড় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটা হলো ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি। আর এই ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ব্যাংক। তো এই ব্যাংক আসলে কি, আমরা সবাই জানি কম বেশি ব্যাংক কি, তবু বলে দিই। যে সকল ফিনান্সিয়াল কোম্পানিগুলো পাবলিকের থেকে ডিপোজিট নেয় এবং ডিপোজিট নিয়ে সেই টাকাটাকেই আবার তাদের অন্য কাস্টমারদের কাছে লোন হিসেবে অ্যাডভান্স দেয়, তাদেরকেই ব্যাংক বলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিপোজিটটা দুরকম লেখা আছে, একটা হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট আর একটা হচ্ছে টার্ম ডিপোজিট। তো ডিম্যান্ড ডিপোজিট মানে আমরা কি বোঝায়, কি বুঝতে পারছি? ডিম্যান্ড ডিপোজিট মানে হচ্ছে আমরা যে সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা জমা রাখছি, যেটা আমি আমার যখন প্রয়োজন সেই হিসেবে আমার ডিম্যান্ড হিসেবে আমি তুলে নিতে পারবো, সেই ডিপোজিটটাকে ডিম্যান্ড ডিপোজিট বলা হয়। আর টার্ম ডিপোজিটটা কি? টার্ম ডিপোজিট বলতে আমরা যেটা ফিক্সড ডিপোজিট বুঝি সেটা, মানে কোনো একটা অর্থ আমরা কোনো একটা পার্টিকুলার টাইমের জন্য ফিক্সড করে রেখে দিলাম, তারপর নির্দিষ্ট সেই সময়টার পর আমি সেই অ্যামাউন্টটা উইথ ইন্টারেস্ট আমি উইথড্র করতে পারবো, সেটা হচ্ছে টার্ম ডিপোজিট। তাহলে ব্যাংক কি করছে, এরকম ডিম্যান্ড ডিপোজিট এবং টার্ম ডিপোজিট দুরকমই নিচ্ছে, নিয়ে সেই অ্যামাউন্টটাকেই আবার লোন হিসেবে তারা ব্যবহার করছে। তো এই ধরনের কাজ যেই অর্গানাইজেশনগুলো করছে তাকে আমরা ব্যাংক বলবো। আর এই ব্যাংকগুলো মেনলি কি হয়েছে, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর আন্ডারে রয়েছে। তো আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা 1770 সালে তৈরি হয়েছিল এবং 1832 সাল পর্যন্ত এই ব্যাংকটা চলেছিল। তো এই 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি হওয়ার আগে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা ফিনান্সিয়াল সার্ভিসেস কিভাবে মানুষজন পেত, তো সেটা সম্পর্কে বলতে গেলে বলা হয় যে ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি হওয়ার আগে যারা ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইড করতো তাদেরকে মানি লেন্ডার বলা হতো। মানি লেন্ডার মানে যারা টাকা ধার দেয়। তো মানি লেন্ডাররা তখন অনেক চড়া সুদের হারে কিন্তু টাকা মানুষজনদেরকে ধার দিত। সেই সুদের হার বাৎসরিক 40 থেকে 60% হারে ছিল প্রায়। তো এই এত চড়া সুদের হারে যখনই টাকা ধার দেওয়া হবে নিশ্চয়ই সেটা ইকোনমির জন্য বা দেশের জন্য ভালো নয়। তো এই চড়া সুদের হারে টাকা ধার দেওয়া বা নেওয়া, যাতে সবার খুব বেশি সমস্যায় পড়তে না হয়, এই চতুর্দিক কিন্তু চিন্তাভাবনা করেই তখনকার দিনে ইংরেজ সরকার সেই মানি লেন্ডারদেরকেই কিছু নিয়ম ভাগ করে দিয়ে, কিছু নিয়ম বেঁধে দিয়ে তাদেরকেই ব্যাংকে পরিণত করেছিল। তো সেটারই ফলস্বরূপ এসেছিল ব্যাংক অফ হিন্দুস্তান। এরপরে জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া নামে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1786 সালে, কিন্তু এই ব্যাংকটি আবার 1791 সালের মধ্যে বন্ধ হয়ে যায়, কারণ এটি সাফল্য অর্জন করতে পারেনি। নেক্সট একটি ব্যাংক তৈরি হয়, ব্যাংক অফ বেঙ্গল। এটা কত সালে তৈরি হয়? এটা তৈরি হয় 1806 সালে। তো 1806 সালে যখন তৈরি হয়েছিল তখন এই ব্যাংকটার নাম ছিল ব্যাংক অফ ক্যালকাটা। পরে এটা 1809 সালের 2 জানুয়ারি ব্যাংক অফ বেঙ্গল নামে নাম পরিবর্তিত হয়। এরপর 1840 সালে আসে ব্যাংক অফ বোম্বে এবং 1843 সালে আসে ব্যাংক অফ ম্যাড্রাস। তো এই তিনটে ব্যাংককে নিয়ে 1921 সালে মার্জ হয়ে গিয়ে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়। কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হওয়ার আগে একটা জিনিস আমাদেরকে জেনে রাখা দরকার, যে
ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাঙ্ক অফ মাদ্রাজ, এই তিনটে ব্যাঙ্কে কিন্তু প্রেসিডেন্সি ব্যাঙ্ক বলা হতো। আর এই তিনটে প্রেসিডেন্সি ব্যাঙ্ক মার্জ হয়ে 1921 সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিতি পায়। আর এই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই 1955 সালে হয়ে যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরনো নাম কী ছিল? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরনো নাম ছিল হচ্ছে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা কিন্তু অনেক সময় এক্সামের কোয়েশ্চেনে আসে, সুতরাং এটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে স্টেট ব্যাঙ্কের হিস্ট্রি আমরা কোথার থেকে পাচ্ছি? ঠিক 1806 থেকে। ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বে, ব্যাঙ্ক অফ মাদ্রাজ মার্জ হয়ে গিয়ে হলো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেখান থেকে এলো হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালের 1 এপ্রিল তৈরি হয় এবং এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এর আন্ডারে 5 কোটি টাকা ক্যাপিটাল নিয়ে তৈরি হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এটা একটা প্রাইভেট ব্যাঙ্ক ছিল। এটা ন্যাশনালাইজ করা হয়েছিল, মানে সরকারের অধীনে আনা হয়েছিল 1 জানুয়ারি 1949। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্ক মানে কি? প্রত্যেকটা দেশেরই একটা কেন্দ্রীয় ব্যাঙ্ক থাকে, সেন্ট্রাল ব্যাঙ্ক থাকে। তাহলে ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ক কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাঙ্কের কাজ কি হয়? সেই দেশের সমস্ত ফিনান্সিয়াল স্ট্রাকচার, মানি সাপ্লাই, ক্যাশ ফ্লো, এগুলোকে সমস্ত কিছুকে রেগুলেট করতে হয় সেই কেন্দ্রীয় ব্যাঙ্কে, সেই সেন্ট্রাল ব্যাঙ্কে। তাহলে ভারতের হয়ে সেই কাজটা কে করছে? আমাদের রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের কারেন্ট গভর্নর হচ্ছে মিস্টার শক্তিকান্ত দাস। তিনি রিজার্ভ ব্যাঙ্কের 25th গভর্নর। আর প্রথম রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর হয়েছিলেন সে হলো অসবর্ন স্মিথ। এরপর আমরা দেখে নেব টাইপ অফ ব্যাঙ্কস, মানে আমাদের দেশে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কত ধরনের এবং কি কি। তো টাইপ অফ ব্যাঙ্কস যদি আমি ডিভাইড করতে যাই তাহলে ফার্স্টেই আমার যেটা আসবে শিডিউলড অ্যান্ড নন শিডিউলড। তাহলে শিডিউলড অ্যান্ড নন শিডিউলড ব্যাঙ্ক আমরা কাদেরকে বলবো? যে সকল ব্যাঙ্ক আরবিআই এর নিয়ম মেনে চলবে তারা শিডিউলড ব্যাঙ্ক, আর যে সকল ব্যাঙ্ক আরবিআই এর নিয়ম মেনে চলবে না তারা নন শিডিউলড ব্যাঙ্ক। তাহলে শিডিউলড ব্যাঙ্কই আমাদের দেশে বেশি রয়েছে। তো এই শিডিউলড ব্যাঙ্কের থেকে আবার 3টে পার্ট চলে আসছে: কমার্শিয়াল ব্যাঙ্ক, কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তো এই কমার্শিয়াল, কোঅপারেটিভ এবং ডেভেলপমেন্ট যেই 3টে ব্যাঙ্ক রয়েছে এদের মেন মোটো কী? কমার্শিয়াল ব্যাঙ্কের মেন মোটো যদি সোজা বাংলা ভাষায় বলা যায় তাহলে তাদের মেইন মোটিভ হচ্ছে আমরা ফিনান্সিয়াল সার্ভিসেস লোককে পৌঁছে দেব এবং তার অ্যাগেনস্টে আমরা প্রফিট আর্ন করব। কোঅপারেটিভ ব্যাঙ্কের মানে কি? কোঅপারেটিভ মানে কোথা থেকে আসলো? কোঅপারেট থেকে, মানে আমরা একে অপরকে সাহায্য করব। মানে কোঅপারেটিভ ব্যাঙ্কের মেইন উদ্দেশ্য হচ্ছে তারা ফিনান্সিয়াল সার্ভিসেস মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে সাহায্য করবে, কোঅপারেট করবে। কিন্তু তাই বলে কি সেখানে প্রফিট থাকবে না? হ্যাঁ, সেখানেও প্রফিট থাকবে, কিন্তু প্রফিট আর্ন করাটা তাদের মেইন লক্ষ্য নয়। এছাড়া রয়েছে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মানে হচ্ছে ভারতের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করার জন্য কিছু কিছু স্পেশালাইজড ব্যাঙ্ক তৈরি করা হয়েছে, সেগুলোকেই ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বলা হয়। তো কী কী ডেভেলপমেন্ট ব্যাঙ্ক রয়েছে সেগুলোতে আমরা পরে আসছি। তো কমার্শিয়াল ব্যাঙ্কের আন্ডারে আবার 3টে পার্ট রয়েছে। এক হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক, 2 হচ্ছে প্রাইভেট ব্যাঙ্ক, 3 হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক। পাবলিক সেক্টর ব্যাঙ্ক কাকে বলবো? যেই ব্যাঙ্কগুলো ভারত সরকারের অধীনে, অর্থাৎ যেই ব্যাঙ্কগুলো ন্যাশনালাইজড ব্যাঙ্ক, তাকে আমরা পাবলিক সেক্টর ব্যাঙ্ক বলবো। এবার ন্যাশনালাইজড ব্যাঙ্ক কি সেইটা নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলোচনা করছি। প্রাইভেট ব্যাঙ্ক কি? প্রাইভেট ব্যাঙ্ক মানে যেগুলো ভারত সরকারের অধীনে নয়, প্রাইভেট, সেগুলোই প্রাইভেট ব্যাঙ্ক। এই প্রাইভেট ব্যাঙ্ক আবার 2 রকম, এক হচ্ছে ইন্ডিয়ান, 2 হচ্ছে ফরেন। ইন্ডিয়ান প্রাইভেট ব্যাঙ্ক মানে হচ্ছে যেই প্রাইভেট ব্যাঙ্কগুলো ইন্ডিয়াতে তৈরি হয়েছে এবং ইন্ডিয়াতে বিজনেস করছে, প্লাস বাইরেও তাদের হয়তো কিছু কিছু ব্রাঞ্চেস রয়েছে, তাদেরকে আমরা ইন্ডিয়ান প্রাইভেট ব্যাঙ্ক বলবো।
আর ফরেন প্রাইভেট ব্যাংক বলতে কী বোঝাচ্ছে, যে যেই ব্যাংকগুলো বিদেশি প্রাইভেট ব্যাংক, মানে আমাদের এই দেশের ব্যাংক নয়, বিদেশের ব্যাংক, কিন্তু তারা ইন্ডিয়ায় এসে বিজনেস করছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ফরেন প্রাইভেট ব্যাংক। তাহলে ইন্ডিয়ান প্রাইভেট ব্যাংকের যদি আমি এক্সাম্পল দিতে যাই, তাহলে আমরা বলতে পারি আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, এক্সেট্রা। আর ফরেন প্রাইভেট ব্যাংকের যদি আমি এক্সাম্পল দিতে যাই, তাহলে এইচএসবিসি আসতে পারে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আসতে পারে। নেক্সট রয়েছে আমার রিজিওনাল রুরাল ব্যাংক। রিজিওনাল রুরাল ব্যাংকটা ওদের মেইন ফোকাস থাকে হচ্ছে রুরাল এরিয়া ডেভেলপ করার জন্য। তো এরা কিভাবে কি কাজ করে না করে সেটার ব্যাপারে নেক্সট একটা স্লাইড রয়েছে রিজিওনাল রুরাল ব্যাংকের ডিটেলসে, তো আমরা সেখান থেকে জেনে নেব। নেক্সট আমি আসছি কোঅপারেটিভ ব্যাংকে। তো কোঅপারেটিভ ব্যাংক যেরকমভাবে আমি বললাম যে তাদের মেন লক্ষ্য কোঅপারেট করা, তো এই কোঅপারেটিভ ব্যাংক কিন্তু 3টে লেয়ারে কাজ করে। তো এখানে দেখো সিগনিফাই করা আছে এল আর ডাব্লু দিয়ে। এল মানে হচ্ছে লেয়ার, মানে কোন লেয়ারের কোঅপারেটিভ ব্যাংক, আর ডাব্লু মানে হচ্ছে ওয়ার্কিং লেভেল, মানে তারা কোন লেভেলে কাজ করছে। তো যদি আমি বলতে চাই সেই হিসেবে, তাহলে প্রাইমারি লেয়ারের কোঅপারেটিভ ব্যাংক আমার ব্লকের মধ্যে কাজ করবে। ব্লকের মধ্যে কাজ করবে মানে কোঅপারেটিভ ব্যাংক ফার্স্টেই আমাকে জেনে রাখতে হবে যে ম্যাক্সিমাম একটা স্টেটের কোঅপারেটিভ ব্যাংক ম্যাক্সিমাম একটা স্টেটের আন্ডারেই কাজ করতে পারবে। সাপোজ ধরো ওয়েস্ট বেঙ্গলে একটা বা দুটো কোঅপারেটিভ ব্যাংক আছে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই শুধু বিজনেস করবে বা কোঅপারেট করে ফিনান্সিয়াল সার্ভিসেস দেবে, তারা কিন্তু কখনো বিহার, উড়িষ্যা বা ইউপিতে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের কোঅপারেটিভ ব্যাংক ব্রাঞ্চ খুলতে পারবে না। তো প্রাইমারি লেভেলের কোঅপারেটিভ ব্যাংক একটা ব্লকের এরিয়ার মধ্যেই কিন্তু শুধু তাদের ব্রাঞ্চেস ওপেন করতে পারবে। ওকে, সাপোজ ধরে নাও বর্ধমান একটা ডিস্ট্রিক্ট বা উত্তর চব্বিশ পরগনা একটা ডিস্ট্রিক্ট, তার আন্ডারে একটা ব্লক রয়েছে। তো সেই ব্লকের আন্ডারে যেইটুকু এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যেই কিন্তু প্রাইমারি লেভেলের বা প্রাইমারি লেয়ারের কোঅপারেটিভ ব্যাংকরা তাদের ব্রাঞ্চেস খুলে ফিনান্সিয়াল সার্ভিসেস দিতে পারবে। নেক্সট হচ্ছে সেন্ট্রাল লেয়ারের কোঅপারেটিভ ব্যাংক। সেন্ট্রাল লেয়ারের কোঅপারেটিভ ব্যাংকের ওয়ার্কিং লেভেল হচ্ছে ডিস্ট্রিক্ট, মানে এই লেয়ারের সেন্ট্রাল লেয়ারের কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স যাদের কাছে আছে, তারা একটা ডিস্ট্রিক্টের মধ্যে পুরো তাদের ফিনান্সিয়াল সার্ভিসেস দিতে পারবে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলে। সাপোজ মুর্শিদাবাদ জেলার কোনো যদি একটা কোঅপারেটিভ ব্যাংক থাকে এবং তার কাছে যদি সেন্ট্রাল লেয়ারের লাইসেন্স থাকে, তাহলে সে পুরো মুর্শিদাবাদ জেলাটার মধ্যে ব্রাঞ্চেস খুলে ফিনান্সিয়াল সার্ভিসেস দিতে পারবে। সে কিন্তু কখনোই মুর্শিদাবাদের বাইরে বেরিয়ে এসে মালদায় গিয়ে কখনো তাদের ব্রাঞ্চেস ওপেন করতে পারবে না। থার্ড আমি চলে আসছি স্টেট লেয়ারের কোঅপারেটিভ ব্যাংক। স্টেট লেয়ারের কোঅপারেটিভ ব্যাংক স্টেট লেভেলে কাজ করবে সব সময়। মানে একটা স্টেট লেয়ারের যদি কোঅপারেটিভ ব্যাংক থাকে, তাহলে সেটা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাদের ব্রাঞ্চেস ওপেন করতে পারবে। যেরকম দি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এটি একটি স্টেট লেয়ারের কোঅপারেটিভ ব্যাংক এবং এটি সারা পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু তাদের ব্রাঞ্চেস ওপেন করতে পারবে। নেক্সট চলে আসছে ডেভেলপমেন্ট ব্যাংক। তো যেরকম আমি বললাম, ডেভেলপমেন্ট ব্যাংক মেনলি কিছু কিছু ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্যই তৈরি হয়েছে, যার মধ্যে ফার্স্ট চলে আসছে অ্যাগ্রিকালচার। অ্যাগ্রিকালচারাল এরিয়ার ডেভেলপমেন্ট ঘটানোর জন্য যে ডেভেলপমেন্ট ব্যাংকটিকে তৈরি করা হয়েছে সেটাকে বলা হচ্ছে নাবার্ড, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। নাবার্ড বলে একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য যে ব্যাংকটাকে তৈরি করা হয়েছে, যে ডেভেলপমেন্ট ব্যাংকটাকে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে সিডবি, মানে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে ব্যাংকটাকে ডেভেলপমেন্ট ব্যাংকটাকে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এক্সিম ব্যাংক, মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। আর হাউজিং এরিয়ার জন্য যেই ব্যাংকটাকে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এনএইচবি, মানে ন্যাশনাল হাউজিং ব্যাংক। তো এই চারটে ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোকে কিন্তু আমরা অ্যাপেক্স ব্যাংকও বলে থাকি।
এবার যেটা আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যে নন শিডিউলড ব্যাংক মানে যেই ব্যাংকগুলো আরবিআইয়ের নিয়ম মেনে চলে না তাদেরকে আমরা নন শিডিউলড ব্যাংক বলি। তো এরকম নন শিডিউলড ব্যাংকগুলো যে রয়েছে তার মধ্যে এখানে চারটে নন শিডিউলড ব্যাংকের নাম দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। অখণ্ড আনন্দ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, আলাভি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, অমরনাথ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং আমোদ নাগরিক সহকারী ব্যাংক লিমিটেড। এই চারটে ব্যাংক কিন্তু নন শিডিউলড ব্যাংক, অর্থাৎ যারা আরবিআইয়ের কোনো নিয়ম মেনে চলে না, এদের নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, তারা সেই হিসেবেই কিন্তু চলে। নেক্সট আমরা জেনে নেব ন্যাশনালাইজেশন সম্পর্কে। ন্যাশনালাইজেশন যেরকম একটু আগেই আমি মেনশন করলাম যে কোনো সংস্থার যদি 50% বেশি সরকারের অধীনে নিয়ে নেওয়া হয় তখন সেই প্রক্রিয়াকে ন্যাশনালাইজেশন বলে। তো ফার্স্ট আমার ন্যাশনালাইজেশন হয়েছিল যেরকম আমি বললাম 1955 সালে, যখন ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে এসবিআইতে রূপান্তরিত করা হয়েছিল, তখন আমার ওটাকে ফার্স্ট ন্যাশনালাইজেশন করা হয়েছিল। এর পরেও দুবার আমার কিছু ব্যাংককে ন্যাশনালাইজ করা হয়। এক হচ্ছে 1969 সালে, দুই হচ্ছে 1980 সালে। 1969 সালে 14টা ব্যাংককে, যাদের ডিপোজিট 50 কোটি টাকার উপরে ছিল, সেই 14টা ব্যাংককে 1969 সালে ন্যাশনালাইজ করা হয়। কোন 14টা ব্যাংক তোমরা এই দেখতে পাবে, এখানে লেখা আছে 1969 সালের 19শে জুলাইয়ের আন্ডারে 14টা ব্যাংকের নাম দেওয়া আছে। এছাড়াও 1980 সালের 15ই এপ্রিল যে আরও 6টা ব্যাংককে ন্যাশনালাইজ করা হয়েছিল, সেই 6টা ব্যাংকেরও কিন্তু নাম এখানে দেওয়া আছে। 1969 সালে মানে ইন্দিরা গান্ধীর টাইমে যে ন্যাশনালাইজেশনটা হয়েছিল 14টা ব্যাংকের, সেইটার একটা পেপার কাটিং ডান দিকের ছবিতে দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো, তাতে আরও ইন্টারেস্টটা বেশি পাবে। এবার দেখতে পাচ্ছ তুমি যে 1980 সালের 15ই এপ্রিল যে নিউ ব্যাংক অফ ইন্ডিয়া বলে একটা ব্যাংককে ন্যাশনালাইজ করা হয়েছিল, সেই নিউ ব্যাংক অফ ইন্ডিয়া বলে কিন্তু এখন কোনো আর ব্যাংক নেই। এই নিউ ব্যাংক অফ ইন্ডিয়াকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1993 সালে কিনে নিয়েছিল, যার জন্য এখন কিন্তু নিউ ব্যাংক অফ ইন্ডিয়া বলে আর কোনো ব্যাংক নেই, সেটা পিএনবির সাথে মিশে গেছে। এবার এই যে ন্যাশনালাইজেশনগুলো যে হয়েছে, মানে 50% বেশি যে সরকারের অধীনে ব্যাংকগুলো চলে গেছে, তো কোন ব্যাংকের কত শতাংশ ভারত সরকারের আন্ডারে রয়েছে তার একটা ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো সেই হিসেবে তোমরা ডিটেলসগুলো এখান থেকে দেখে নিতে পারো। প্রথম 8টা নাম যেগুলো রয়েছে, লাইক ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাংক, এই ব্যাংকগুলো কিন্তু এখনও পর্যন্ত স্ট্যান্ড অ্যালোন রয়েছে, তারা একাই রয়েছে। কিন্তু তার নিচে দেখো বিং মার্জড বলে দুটো ব্যাংক বা তিনটে ব্যাংককে একসাথে মার্জ করে লেখা রয়েছে। এটার কারণ হচ্ছে, হয়তো তোমরা অনেকেই শুনতে পেয়েছো, যে 1 এপ্রিল 2020 থেকে কিছু কিছু ব্যাংককে অপর ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া হয়েছে। যেরকম কানাড়া ব্যাংকের সাথে সিন্ডিকেট ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংকের সাথে এলাহাবাদ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ওবিসি মানে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংকে মার্জ করে দেওয়া হয়েছে, এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে আন্ধ্রা ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংককে মার্জ করে দেওয়া হয়েছে। এছাড়াও ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক মানে আমাদের পোস্ট অফিস যেটা ছিল সেটাকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংককে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এবং সেটার কিন্তু 100% শেয়ারই পুরো ভারত সরকারের অধীনে। তো একটু আগেই যেটা আলোচনা করছিলাম যে আরআরবি নিয়ে আমাদের একটা আলাদা করে স্লাইড তৈরি করা হয়েছে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। তো সেই স্লাইডে আমরা চলে এসেছি। তো এবার দেখে নেব যে রিজিওনাল রুরাল ব্যাংক কী। রিজিওনাল রুরাল ব্যাংক হলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান শিডিউলড কমার্শিয়াল ব্যাংকস, যারা মূলত গ্রামীণ এলাকায় ফিনান্সিয়াল সার্ভিসেস পৌঁছে দেয়। এমনকি তারা শহর এলাকাতেও ফিনান্সিয়াল সার্ভিসেস দিতে পারে, কিন্তু এদের মেন উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এরিয়ার ডেভেলপমেন্ট ঘটানো। তো এই যে রিজিওনাল রুরাল ব্যাংক, এটা কিভাবে কাজ করে,
তো সেটা জানতে গেলে আমাদের এই পোর্শনটাকে একটু দেখতে হবে যে একটা রিজিওনাল রুরাল ব্যাংকের টোটাল যদি 100% শেয়ার থাকে, তার মধ্যে 50% শেয়ার থাকবে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, 15% শেয়ার থাকবে হচ্ছে স্টেট গভর্নমেন্টের কাছে, আর তার পেছনে একটা স্পন্সার্ড ব্যাংক থাকবে, মানে একটা পাবলিক সেক্টর ব্যাংক থাকবে যেটা মেইন ফান্ডিং করবে। তো তার শেয়ার থাকবে হচ্ছে 35%। তো নাম থেকেই বোঝা যাচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক কিন্তু রিজিয়ন ওয়াইজ হয়, মানে স্টেট বেসড। একটা ওয়েস্ট বেঙ্গলের আরআরবি কিন্তু কখনো উত্তরপ্রদেশে গিয়ে তাদের ব্রাঞ্চেস ওপেন করে ফিনান্সিয়াল সার্ভিসেস দিতে পারবে না। প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা নিজস্ব নিজস্ব আরআরবি রয়েছে। সেরকমই যেই স্টেটে যেই আরআরবি, সেই স্টেটেরই তাতে সেই স্টেট গভর্নমেন্টেরই তাতে 15% শেয়ার রয়েছে। তো এবার আমি দেখে নেব যে ফার্স্ট আরআরবি কী ছিল। ফার্স্ট আরআরবি ছিল হচ্ছে প্রথমা গ্রামীণ বিকাশ ব্যাংক, যেটা ইউপিতে তৈরি হয়েছিল। এই প্রথমা গ্রামীণ বিকাশ ব্যাংক 1975-এর 2 অক্টোবর এস্টাবলিশ হয়েছিল এবং এর স্পন্সরশিপে ছিল সিন্ডিকেট ব্যাংক। অর্থাৎ কি বোঝা যাচ্ছে, এই প্রথমা গ্রামীণ বিকাশ ব্যাংকের 50% শেয়ার ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, 15% শেয়ার ছিল হচ্ছে ইউপি গভর্নমেন্টের কাছে এবং 35% শেয়ার ছিল হচ্ছে সিন্ডিকেট ব্যাংকের কাছে। তো এই ক্যালকুলেশনটা কিন্তু ঠিক এইভাবেই হয় যেরমভাবে আমি বললাম। তো টোটাল আরআরবি কটা আছে? টোটাল আরআরবি যখন তৈরি হয়েছিল তখন আগেকার দিনে 196টা টোটাল আরআরবি ছিল। পরে আস্তে আস্তে 196টা আরআরবিকে মার্জ করতে 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 এখন সংখ্যা এসে দাঁড়িয়েছে 43টায়। প্রথম 5টা ওয়ার্কিং এরিয়া, কোন কোন এরিয়ায় ফার্স্ট আরআরবি কাজ শুরু করেছিল? মোরাদাবাদ, গোরখপুর, জয়পুর, ভিওয়ানি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদা, এই 5টা জায়গায় কিন্তু ফার্স্ট আরআরবি কাজ করা শুরু করেছিল। তো আরআরবি যে কাজ করছে, ওয়েস্ট বেঙ্গলে আরআরবির কী অবদান বা কী কী স্ট্রাকচার এখন রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। ফার্স্ট আরআরবি ইন বেঙ্গল হচ্ছে গৌড় গ্রামীণ ব্যাংক। এর স্পন্সর ব্যাংক ছিল হচ্ছে ইউকো ব্যাংক, কিন্তু এখন গৌড় গ্রামীণ ব্যাংক বলে কোনো ব্যাংক নেই। এখন গৌড় গ্রামীণ ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে। তো এখন মেনলি 3টে আরআরবি ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে। সেই 3টে আরআরবির মধ্যে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, যার হেড অফিস হচ্ছে হাওড়াতে এবং স্পন্সার্ড ব্যাংক হচ্ছে ইউকো ব্যাংক। নেক্সট হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যার হেড অফিস বহরমপুরে এবং যার স্পন্সর ব্যাংক হচ্ছে পিএনবি। নেক্সট এবং লাস্ট হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যার হেড অফিস হচ্ছে কুচবিহারে এবং এর স্পন্সার্ড ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আমি আবারও রিপিট করছি, একটা আরআরবির 100% শেয়ারের মধ্যে 50% থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, 15% থাকবে স্টেট গভর্নমেন্টের কাছে এবং 35% থাকবে স্পন্সার্ড ব্যাংকের কাছে। এবার একটা ছোট্ট জিনিস আমরা জেনে নেব, সেটা হচ্ছে ব্যাংকিং সিনারিও ইন 1990। অ্যাকচুয়ালি 1990-তে এসে ভারত সরকারের মনে হয়েছিল যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেরকমভাবে চলছে সেখানে হয়তো কিছু চেঞ্জেস আনা দরকার, তাহলে হয়তো ভারতের ইকোনমি আরও ভালো বেশি সমৃদ্ধ হতে পারে। তো তার জন্যই 1991 সালে মিস্টার এম নরসিংহমের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়। সেই কমিটি কি করেছিল, টোটাল যে ব্যাংকিং স্ট্রাকচারটা রয়েছে সেখানে বিভিন্ন রকম তারা এক্সামিন করেছিল এবং সেই পরিকাঠামোতে আর কি কি পরিবর্তন আনা যেতে পারে যাতে জনসাধারণের এবং দেশের সব কিছুতেই উন্নতি হয়, সেই একটা পরীক্ষা নিরীক্ষা করে তারা একটা রিপোর্ট জমা করেছিল ভারত সরকারের কাছে এবং তারই কিন্তু ফলস্বরূপ তৈরি হয় আমাদের দেশে প্রাইভেট ব্যাংক। এই প্রাইভেট ব্যাংকে অ্যাকচুয়ালি কেন আনা হয়েছিল? কারণ সরকারি ব্যাংক যেগুলো ছিল সেগুলো হয়তো পারফর্ম করছিল, কিন্তু ফিনান্সিয়াল সার্ভিসেসকে আরও ভালোভাবে আরও আধুনিকভাবে তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারছিল না।
তখন ভারত সরকারের মনে হয়েছিল যদি কোনো প্রাইভেট ব্যাংককে আনা যায় তাহলে হয়তো মানুষ আরও ভালোভাবে ফিনান্সিয়াল সার্ভিসেস সুবিধা সুযোগ পেতে পারে। তো তার রেজাল্ট আজকে আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি, যে কতটা এগিয়ে রয়েছে আজকে পাবলিক সেক্টর ব্যাংকের তুলনায় প্রাইভেট ব্যাংক, কতটা আইটি এনেবেলড আজকালকার প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো, কত সুন্দর সুন্দর ভালো সার্ভিসেস আজকে আমরা প্রাইভেট ব্যাংকের তরফ থেকে পাচ্ছি। কিন্তু তার মানে কখনোই এই না যে পাবলিক সেক্টর ব্যাংকের সার্ভিসেস খারাপ, তারাও যথেষ্ট ভালোই সার্ভিস দিচ্ছে। কিন্তু যে একটা কম্পিটিশনের দরকার ছিল সেই কম্পিটিশনটা কিন্তু প্রাইভেট ব্যাংকই আমাদের সোসাইটিতে এনে দিয়েছে। তো ফার্স্ট প্রাইভেট ব্যাংক যেটা ইন্ডিয়াতে তৈরি হয়েছিল সেটা 1994-এ ইন্ডাসইন্ড ব্যাংক। এরপর আমরা চলে আসছি এনবিএফসিতে। তো এনবিএফসি কী জিনিস? এনবিএফসির ফুল ফর্ম হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। এনবিএফসির ফুল ফর্ম কী বললাম? নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। Can NBFCs provide loans? Yes, NBFC can provide loans to its customers. মানে NBFC তাদের কাস্টমারকে লোন দিতে পারে। এনবিএফসি কি ডিপোজিট নিতে পারে? এনবিএফসি শুধু টার্ম ডিপোজিট নিতে পারে, কিন্তু ডিম্যান্ড ডিপোজিট নিতে পারে না। টার্ম ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট, যেটা আমরা একদম ভিডিওর শুরুতেই আলোচনা করছিলাম। কিন্তু তারা ডিম্যান্ড ডিপোজিট মানে আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলাম, আবার বিকেলে মনে হলো আমি 10,000 টাকা যেটা জমা করেছিলাম সেখান থেকে 3,000 টাকা তুলে নিলাম এটিএম থেকে, সেই ধরনের কোনো ডিপোজিট কিন্তু এনবিএফসি নিতে পারে না। অনলি ফিক্সড ডিপোজিট যদি আমরা জমা করতে চাই তাহলে আমরা কিছু কিছু সিলেক্টেড এনবিএফসিতে আমরা টার্ম ডিপোজিট রাখতে পারি। কিন্তু আমরা মেনলি কি করব? মেনলি এনবিএফসি থেকে আমরা যেটা সুবিধা পাই সেটা হচ্ছে লোনের সুবিধে। তো এই এনবিএফসিগুলো কোম্পানিজ অ্যাক্ট 1956-এর আন্ডারে চলছে। তো ব্যাংক আর এনবিএফসির মধ্যে মেন পার্থক্য কি? মেন পার্থক্য হলো এই যে ব্যাংক যেগুলো রয়েছে তারা লোন দিতে পারবে, ফিক্সড ডিপোজিট নিতে পারবে, টার্ম ডিপোজিটও নিতে পারবে। কিন্তু এনবিএফসি মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, মানে নাম থেকেই বোঝা যাচ্ছে যে তারা ব্যাংক নয়, তারা নন ব্যাংকিং। অর্থাৎ তারা লোন দিতে পারবে কিন্তু ডিপোজিট নিলেও শুধু টার্ম ডিপোজিট নিতে পারবে, কোনো ডিম্যান্ড ডিপোজিট নিতে পারবে না। অর্থাৎ ফিনান্সিয়াল সার্ভিসেস তারা দিচ্ছে ঠিকই, কিন্তু ব্যাংকে যে সমস্ত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি সেই সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা এনবিএফসি থেকে পাবো না। কিছু সিলেক্টেড আমরা ফিনান্সিয়াল সার্ভিসেস এনবিএফসি থেকে পাবো। তো আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি প্রায় শেষ হতে চললো। তো এই চ্যাপ্টারটা থেকে কিছু যে ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে, সেগুলোই আমরা একটু দেখে নিই। ফার্স্ট বলছে নাম্বার অফ পাবলিক সেক্টর ব্যাঙ্কস ইন ইন্ডিয়া, মানে ভারতে কটা এরকম ন্যাশনালাইজড ব্যাঙ্ক রয়েছে যেগুলো সরকারের অধীনে। তো টোটাল 12টা শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কস রয়েছে এবং একটা পেমেন্টস ব্যাঙ্ক রয়েছে। তো এই একটা পেমেন্টস ব্যাঙ্ক কোনটা, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। টোটাল প্রাইভেট ব্যাঙ্কস ইন ইন্ডিয়া 21টা। টোটাল ফরেন ব্যাঙ্কস ইন ইন্ডিয়া 45টা। ব্যাঙ্ক উইথ মোস্ট নাম্বার অফ ব্রাঞ্চেস, মানে সব থেকে বেশি ব্রাঞ্চ কোন ব্যাঙ্কের রয়েছে, এটা স্টেট ব্যাঙ্কের রয়েছে প্রায় 24,000টারও ওপরে। তো একটা ব্যাঙ্ক তাদের ব্রাঞ্চেস যে কোনো সময় ওপেন করতেই পারে। যদি আজকে 24,000টা থাকে, সেটা 1 মাস পরে বা 2 মাস পরে 24,200টাও হয়ে যেতে পারে। তো এই ধরনের কোয়েশ্চেন যদি কখনো আসে যে এসবিআইয়ের কটা ব্রাঞ্চেস রয়েছে, তো সেটা তোমরা মোটামুটি আমি যে 24,000টা বললাম সেইটার কাছাকাছি যেই অ্যান্সারটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে সেটাকে অ্যান্সার দেবে। ব্যাঙ্ক উইথ, নেক্সট বলছে ব্যাঙ্ক উইথ মোস্ট ফরেন ব্রাঞ্চেস, মানে কোন ইন্ডিয়ান ব্যাঙ্কের ফরেনে সব থেকে বেশি ব্রাঞ্চ রয়েছে। তো অ্যান্সারটা হচ্ছে এসবিআই। এসবিআইয়ের 50টা ব্রাঞ্চ কিন্তু ফরেনে রয়েছে। 6 নম্বর বলছে লার্জেস্ট এবং ওল্ডেস্ট কমার্শিয়াল ব্যাঙ্ক সিম্পলি এসবিআই। লার্জেস্ট প্রাইভেট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া হচ্ছে এইচডিএফসি। আর সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক, থার্ড লার্জেস্ট প্রাইভেট ব্যাঙ্ক কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক। নেক্সট হচ্ছে পিএনবি ওয়াজ ফাউন্ডেড বাই লালা লাজপত রায়।
ফার্স্ট এনবিএফসি ইন ইন্ডিয়া, 1888 সাল থেকে মুথুট ফিন্যান্স কিন্তু ফিনান্সিয়াল সার্ভিসেস দিয়ে যাচ্ছে। তো এই মুথুট ফিন্যান্স কিন্তু সবথেকে পুরনো এনবিএফসি ভারতের মধ্যে। তারা প্রথম থেকেই গোল্ড জুয়েলারির অ্যাগেনস্টে লোন দিত, মানে যেটা মেন মানি লেন্ডারের কথা আমরা বলছিলাম একটু আগে, ঠিক সেরকমভাবেই কিন্তু মুথুট ফিন্যান্স তাদের ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইড করা শুরু করেছিল। সেই মুথুট ফিন্যান্সই আজকে তারা বিভিন্ন রকমভাবে ফিনান্সিয়াল সার্ভিসেস দিয়ে ভারতের অন্যতম বৃহত্তম একটা এনবিএফসি। টোটাল এনবিএফসি ইন ইন্ডিয়া হচ্ছে প্রায় 9,642। এই সংখ্যাটা হয়তো বর্তমানে কিছু বেড়েছে, কিন্তু এই যে ডেটাটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এটা আরবিআইয়ের ডেটা 2019-এর হিসেবে। তো এইটাতে একটু অদল বদল থাকতে পারে, হয়তো ডেটাটা আরও বেড়েছে, কিন্তু ওরকমভাবে আন্দাজে কিছু একটা দিয়ে দিলাম সেটা তো ঠিক হবে না। তো যেটা অথেন্টিকেটেড সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আরবিআইয়ের ডেটা হিসেবে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আরও দুরকম ব্যাংক যেটা রয়েছে সেটা হচ্ছে স্মল ফিন্যান্স ব্যাংক এবং পেমেন্টস ব্যাংক। সেগুলো কি সেইটার ব্যাপারে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো হবে এবং এই পেজেই আপলোড করা হবে। সেটা যদি তোমরা দেখতে চাও আমাদের সাথে কন্ট্যাক্টে থেকো। টিল দেন, গুড বাই, থ্যাংক ইউ।